আসসালামু আলাইকুম সবাইকে। এন্ড নতুন একটা চ্যাপ্টারে চলে আসছে, আমরা হচ্ছে তরঙ্গ এবং হচ্ছে শব্দ। এন্ড আমি এসেছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম ফার্স্ট লেকচার। এর আগে ভাইয়া কিন্তু দুইটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে দিচ্ছে। কোনটা কোনটা আমি কমপ্লিট করছি, তোমার গতি কমপ্লিট করছি এবং হচ্ছে কাজ ক্ষমতা শক্তিটা কমপ্লিট করছি। এখন থার্ড চ্যাপ্টারটা আমি কিন্তু ধরে ফেলছি। এখন এই চ্যাপ্টারটা তুমি আমার সাথে হচ্ছে ধারাবাহিকভাবে করে ফেলবা। এন্ড আশা করি তুমি পুরো জিনিসটা বুঝতে পারবা। একদম আমরা প্রত্যেকটি ক্লাস পড়াচ্ছি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এন্ড প্রত্যেকটা তোমার চ্যাপ্টারে আমরা তোমার প্রয়োজনীয় যে ম্যাথগুলো লাগে বা যে ইনফরমেশনগুলো লাগে, যে তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগে, আমরা কিন্তু সবগুলো দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছি। সো তুমি এই ক্লাসগুলো অনেক বেশি কি বলে মনোযোগ দিয়ে করবা আর হচ্ছে প্রত্যেকটা জিনিস নোট করবা। এন্ড কোনো লেকচারের কোনো একটা প্লেসে যদি তুমি প্রবলেম ফেস করো, ভাইয়াদের বলবা বা হচ্ছে তুমি এই ভিডিওতে কমেন্ট করবা বা এটা বুঝতে পারি নাই ভাইকে হচ্ছে মেনশন করবা তুমি। ঠিক আছে, তুমি লিখবা অ্যাজ ডাইরেক্ট রকিবুল ইসলাম, দেন লিখে বলবা যে ভাইয়া আমি এইটা বুঝতে পারি নাই, প্লিজ আমাকে একটু বুঝাই দেন, বা হচ্ছে আমার ডাউট ফিল হচ্ছে এরকম টাইপের। অথবা তুমি হচ্ছে আমাকে ডিরেক্ট ক্লাসে বলতে পারো ভাই এটা বুঝাই দেন। ঠিক আছে, আর যাই হোক ওটা কোনো প্যারা না। এখন আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস একদম কি বলে ফুল বুঝতে পারবা, কোনো প্রশ্নও থাকবে না আশা করি। অ্যান্ড দেখো কাজকম আমাদের যেহেতু এখন ওয়েবে চলে আসছে, আমরা তো শব্দ এবং তরঙ্গ। অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা যে সকল জিনিস, ফার্স্ট অফ অল দেখো আমরা এই চ্যাপ্টারে যা যা পড়বো, দেখো এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়া লাগবে ফার্স্ট অফ অল আমরা সেই জিনিসগুলো দেখি। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কাছে কেমন যেন একটু নিউ নিউ লাগে, নতুন নতুন লাগে। যারা হচ্ছে তোমার 9-10-এ ওঠো আর কি, তোমার দেখা যায় সব চ্যাপ্টার পড়া হলে এই চ্যাপ্টারগুলো কেন যেন তোমরা হচ্ছে একদম শেষে পড়ো। ঠিক আছে, এখন এইটা তোমার একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার সবচেয়ে কম কনসেপ্ট থাকে। এই কনসেপ্ট থেকে একটা তোমার সিকিউ কমন পড়বেই, বুঝছো? সো এই চ্যাপ্টারটা তোমার ছোট করে দেখার কোনো কিছু নাই। দেখো ফার্স্ট অফ অল এখানে আমরা কি কি পড়বো, দেখো এই চ্যাপ্টারে আমরা যে সকল জিনিস পড়বো, ফার্স্টে দেখো পর্যায়বৃত্ত গতি পর্ব, মানে এটা আমাদের লাগবে আর কি, পর্যায় বৃত্ত ও সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি পর্ব। এর সাথে সাথে আমরা পড়বো হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কাকে বলে, তার হচ্ছে তোমার তরঙ্গ এক্সাম্পল পড়বো, এক্সাম্পল, তার হচ্ছে তোমার বৈশিষ্ট্য, তার হচ্ছে তোমার তরঙ্গের প্রকারভেদ। এই ব্যাপার স্যাপার গুলো হচ্ছে পড়াশোনা করবো। এরপর কি পড়বো আমরা, আহা আহা ওকে দেখো এরপর কি পড়বো আমরা হচ্ছে তরঙ্গের প্রকারভেদ পড়বো, বৈশিষ্ট্য পড়বো। দেন এর সাথে 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 আমরা পড়বো হচ্ছে কি তোমার তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদ। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের পড়া লাগবে, তরঙ্গের প্রকারভেদ পড়বো। দেন হচ্ছে তোমার এখানে কিছু গাণিতিক সম্পর্ক দাঁড় করাতে পারবো আমরা, হচ্ছে কিনা কিছু ম্যাথ করব, কিছু ম্যাথ করব। এন্ড ম্যাথের পাশাপাশি হচ্ছে আমরা কি পড়বো, ম্যাথের পাশাপাশি পড়বো হচ্ছে, ম্যাথের পাশাপাশি হচ্ছে তোমার শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য পড়ব, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিস আমার সাথে একটু লিখে নিবা। ক্লাসটা হচ্ছে তুমি ফার্স্ট লেকচারে একটু এটা করবা, কেন তোমার যদি জানা থাকে আমি কি কি পড়বো, এগুলো যদি জানা থাকে তুমি হচ্ছে একটা চ্যাপ্টার শেষে বুঝতে পারো আমার চ্যাপ্টার কতটুকু শেষ হয়েছে এখন কতটুকু হচ্ছে তোমার বাদ আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার প্রতিধ্বনি, প্রতিধ্বনি, প্রতিধ্বনি পড়বো। এন্ড সাথে সাথে তোমার হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ, কম্পাঙ্ক, শব্দের বেগ কম্পাঙ্ক। দেন হচ্ছে তোমার পর্যায়কাল, পর্যায়কাল। এই যে ব্যাপার স্যাপার গুলো আছে এইগুলো হচ্ছে আমরা পড়বো আর কি। দেখো এইগুলো গেল, এরপরে যা আসবে তোমার শব্দের বেগের পরিবর্তন। দেখো তোমার শব্দের
বেগের পরিবর্তন শব্দের বেগের পরিবর্তন, মানে তোমার শব্দের বেগ কিসের জন্য বা কিসের জন্য পরিবর্তন হয় বিভিন্ন সিস্টেমে, এইগুলা নিয়ে একটু পড়াশোনা করবো আমরা। শব্দের বেগের পরিবর্তন, তার হচ্ছে তোমার শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা। দেন এরপরে বলবো হচ্ছে আমরা শব্দ দূষণের কারণ, শব্দ দূষণের কারণ ও তার প্রতিকার। এর সাথে আরেকটা জিনিস আমি বাদ পড়ছে, তোমার শব্দ তরঙ্গের ব্যবহার বা তরঙ্গ এবং শব্দের ব্যবহার, তরঙ্গ ও শব্দের ব্যবহার। ঠিক আছে, দেখো এই যেগুলো লিখছি না, এই পুরো চ্যাপ্টার মিলে আমাদের বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পড়া লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে পড়া লাগবে। একটু জাস্ট তুমি আমার সাথে লিখে নাও, না হলে হচ্ছে তুমি একটু স্ক্রিনশট নাও, তুমি ক্লাসটা শেষ হওয়ার পরে এইটা হচ্ছে লিখে ফেলবা। ওকে, এতটুকু শেষ। এখন এরপরে দেখো আমাদের যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমার পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতি, দেখো পর্যায়বৃত্ত গতি এইটা কিন্তু আমরা গতি চ্যাপ্টারটা অলরেডি একবার পড়ছি, সো আমি আশা করি এটা নিয়ে খুব বেশি কথা বলা লাগবে না। তারপরেও আমি হচ্ছে তোমাদের সবটাই ডিটেলস পড়ানোর চেষ্টা করবো, কোনোটাই হচ্ছে তোমাদের মানে অর্ধেক পড়াই অর্ধেক হচ্ছে রেখে দিব না, বুঝছো? দেখো পর্যায়বৃত্ত গতি কি, তোমার কোনো গতিশীল বস্তু কোনো গতি যদি এমন হয় যে তোমার গতিপথ নির্দিষ্ট একটা দিকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে চলতে থাকে, তার গতিকে তোমার পর্যায়বৃত্ত গতি বলা হয়। আমার সাথে লিখো কোনো গতিশীল বস্তু কোনো গতি যদি এমন হয়, আমার সাথে লিখো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, কেমন হয়? গতি যদি এমন হয় যে কেমন, তোমার গতিপথ এমন যে তোমার নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই রকমের ঘুরতে থাকবে। আমার সাথে জাস্ট একটা লিখো, তারপর বুঝিয়ে দিচ্ছি। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, দেখো এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিকে অতিক্রম করে তাকে কি বলে? তাকে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি বলে। তাকে পর্যায়বৃত্ত গতি বলে। ঠিক আছে, দেখো পর্যায়বৃত্ত গতিটা আমরা আসলে কি পাচ্ছি, এই পুরো সংজ্ঞাটা একটু বিশ্লেষণের ব্যাপার আছে, বুঝছো? আমি একটু তোমাদের বিশ্লেষণ করে দিচ্ছি, আমার সাথে একটু মনোযোগ সহকারে একটু দেখো। ঠিক আছে, ওকে। তোমরা আবার আমার মতো এরকম করো না, মানে উপরে এক লাইন নিচে এক লাইন তুমি কিন্তু নিয়ে আসতে পারো না। দেখো আমি একটু বিশ্লেষণ করি। দেখো এখানে কি বলা হয়েছে, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে কেমন হয়, এমন তোমার এটি একটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, কি তোমার নির্দিষ্ট বিন্দু,
একটা বিন্দু লাগবে। কেমন বিন্দু? নির্দিষ্ট। হ্যাঁ, এখানে দেখো তোমার আরেকটা কথা বলছে নির্দিষ্ট সময় পর পর, এবং কেমন দিকে? একই দিকে কি করে? অতিক্রম করে। তখন তাকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বলি। এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল একই দিকে যাওয়া লাগবে, নির্দিষ্ট সময় পর পর যাওয়া লাগবে এবং একইভাবে যাওয়া লাগবে, বুঝছো? এখন তোমার পর্যায়বৃত্ত গতি যেটা আছে, এই যে বৈশিষ্ট্য আছে, এ হচ্ছে তোমার, এর গতি হচ্ছে তোমার সরলরৈখিক হতে পারে। দেখো এর গতি সরল রৈখিক, বৃত্তাকার বা উপবৃত্তাকার, বৃত্তাকারও হতে পারে। কি পারে? হতে পারে। তার মানে কি তোমার পর্যায়বৃত্ত গতি, তোমার যে গতি, পর্যায়বৃত্ত গতিশীল যে বস্তুটা আছে এর গতি তোমার হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তোমার সরলরৈখিক, কি তোমার হচ্ছে সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, এই আর কি বিভিন্ন রকমের হইতে পারে। এখন যদি তুমি এক্সাম্পল দেখো তাহলে হয়তো তুমি খুব ইজিলি বুঝতে পারবা। একটু এক্সাম্পল একটু খেয়াল করো তো, একটু এক্সাম্পল গুলো একটু খেয়াল করো। এক্সাম্পল গুলো তুমি একটু খেয়াল করো না, এগুলো খুব ইজিলি তুমি বুঝতে পারবা। ফার্স্ট অফ অল তোমার এক্সাম্পল গুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, তোমার পৃথিবীর চারপাশে ধরো তোমার এটা হচ্ছে তোমার পৃথিবী, ওকে? পৃথিবীর চারপাশে হচ্ছে তোমার চন্দ্রের ঘূর্ণন, ধরো এটা পৃথিবী, ধরো এই চারপাশে হচ্ছে তোমার চাঁদ ঘুরতেছে এরকম, এইটা হচ্ছে তোমার পৃথিবী, ধরো ওই তোমার এইটা এরকম, আর এখানে তোমার চাঁদ ঘুরতেছে, এটা কি তোমার চান্দু মামা, ঠিক আছে? এটা হচ্ছে চাঁদ, এটা তোমার পৃথিবী। দেখো এই যে যখন চাঁদটা ঘুরতেছে, পৃথিবী কি কেন্দ্র করে ঘুরতেছে না? দেখো চাঁদটা যখন ঘুরতে থাকে এইদিকে 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 এইদিকে, দেখো চাঁদটা যখন ঘোরে পৃথিবীর চারদিকে ঘোরে, যখন দেখো নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে না, সেন্ট্রালকে ধরো কেন্দ্র করে ঘুরে, তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে আসে। তার মানে কি, এই যে প্রথম যে কথাটা, নির্দিষ্ট একটা বিন্দুকে, ইভেন তোমার চাঁদটা যখন এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, আর পুরো পার্ট বা পুরো রাস্তাটা ঘুরে এই বিন্দুতে আসতে যে পরিমাণ সময় লাগে সেটা একটা নির্দিষ্ট সময়, এন্ড প্রত্যেকবার ঘোরার জন্য ওই সেম সময়টা লাগে, ওকে? তোমার কি আবার একই দিকে দেখো চাঁদটা যখন যায় এদিকে যায় না, নাকি একবার তোমার এদিকে যায় আর একবার এখানে এসে এদিকে না যায় আবার এদিকে যায়? এটা কিন্তু হয় না, সব কিন্তু একই রকমই ঘুরতে থাকে। এই যে একই রকমই ঘুরতেছে একই দিকে, ইভেন একই বিন্দুকে কেন্দ্র করে, সুতরাং এই গতিকে আমরা কি গতি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। আর এই যে একটা পাইলাম হচ্ছে আমরা পৃথিবীর চারপাশে চাঁদের ঘূর্ণন, এর পাশে আরো কিছু জিনিস তোমার হচ্ছে সিম্পলি মাথায় আশেপাশে যেগুলো করে, যেগুলো হচ্ছে তোমার ফ্যান বা পাখা, তারপরে তোমার হচ্ছে পেন্ডুলাম আছে, এইসব ব্যাপার গুলো আর কি, এইগুলো হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। আশা করি পর্যায়বৃত্ত গতির ব্যাপারটা বুঝছো। পর্যায়বৃত্ত গতিটা কেন দরকার? সরল স্পন্দন গতিকে বোঝার জন্য হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতিটা দরকার, ঠিক আছে? এটা বুঝছো, ওকে? এখন হচ্ছে দেখো তোমার সরল স্পন্দন গতি, তোমার দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, দেখো এটা আমার সাথে লিখে ফেলো। দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, ফার্স্ট অফ অল কি হওয়া লাগবে? তোমার সরল স্পন্দন গতি হওয়ার জন্য একে আগে প্রথমে পর্যায়বৃত্ত গতির শর্তগুলো পূরণ করা হবে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি গতিপথের অর্ধেক সময় কি করে, তোমার অর্ধেক সময় এক দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তখন
তার গতিকে কি বলে? তার গতিকে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত গতিকে তোমার সরল স্পন্দন গতি বলে। সরল স্পন্দন গতি বলে। দেখো, সরল স্পন্দন গতি হওয়ার জন্য ফার্স্ট অফ অল কি, একে পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পর্যাবৃত্ত গতি হওয়া লাগবে। এন্ড পর্যাবৃত্ত গতি আরো একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যদি মানে, আরো একটা কি করা লাগবে? অতিরিক্ত বৈশিষ্ট্য মানা লাগবে। অতিরিক্ত বৈশিষ্ট্যটা কি? তোমার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় হচ্ছে তার বিপরীত দিকে চলা লাগবে। ধরো এই যে আমি এরকম হাঁটতেছি, এদিকে যাচ্ছি না, যে অর্ধেক সময় ধরো হচ্ছে আমার হচ্ছে 2 সেকেন্ড টাইম লাগছে, এন্ড তার বিপরীত দিকে ধরো যে এরকম যখন হাঁটবো আমি, যদি 2 সেকেন্ড টাইম লাগে আমার, এটিকে কি বলা হবে? পর্যাবৃত্ত গতি পাঠ। এই যে পর্যাবৃত্ত গতিটা আছে, এইটা অন কাইন্ড হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। মানে এই সরল স্পন্দন গতি হওয়ার জন্য ফার্স্ট অফ অল কি হওয়া লাগবে? পর্যাবৃত্ত গতি হতে হবে। এই কলমটা আমি হচ্ছে লিখে শান্তি পাচ্ছি না। আরেকটা কি তোমার? গতি পথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে হবে। ঠিক আছে, এখন তুমি জাস্ট একটু এক্সাম্পল গুলো খেয়াল করো তো। তোমার দেখো মাথায় কিছু আসে নাকি? এরকম আমি যেরকম বলছি এরকম কিছু তোমার মাথায় আসতেছে কিনা একটু দেখো তো। এরকম কিছু তোমার মাথায় আসছে কিনা একটু দেখো তো। যদি আসে তাহলে ভালো, না আসলে আরো ভালো। বুঝছো? না আসলে আরো ভালো। কেন বলতেছি দেখো, এখন যদি তুমি এক্সাম্পলটা খেয়াল করো, দেখো এখানে একটা মজার ঘটনা আছে। এক্সাম্পল হচ্ছে তোমার দোলনায় দুলতে থাকা শিশু। কি তোমার? দোলনার গতি। দেখো দোলনার গতিটা যদি তুমি খেয়াল করো, দোলনার গতিটা তুমি খেয়াল করো, এইরকম একটা ধরো কোনো কিছুতে একটা এরকম লাগানো আছে, দোলনা লাগানো আছে। এখানে একজন মানুষ এরকম পাও দিয়া এটা ধরে এরকম দুলতেছে। মাথাটাতে তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, ধরে নাও এখানে একজন ব্যক্তি দুলতেছে। এখানে একটা ছোট্ট গল্প বলি তোমাদের। হ্যাঁ, আমি যখন ক্লাস 2তে বা 3তে পড়ি, আমি তো একদম গ্রামে থাকতাম। হ্যাঁ, আমি হচ্ছে তোমার এই দোলনায় খেলার সময় আমি আম গাছের সাথে একটা দড়ি, গ্রামে তো ওইরকম দোলনা তখন ছিল না, যখন আমরা ছোট ছিলাম। তখন এটা কত সালে হবে? ক্লাস 1-এ পড়ি আমি, 10 সালের দিকে, প্রায় 1 বা 2তে পড়ি, 10 সালের দিকে, অনেক আগে কিন্তু। এন্ড মোটামুটি ওই সময় একটা আম গাছের সাথে একটা দড়ি দিয়ে একটা দোলনা বানাইছিলাম আমি, বুঝছো? এন্ড ওই দোলনায় আমি উঠছে, ঠিক আছে। দেন দোল খাইতে এক সময় আমার কোনো এক ফ্রেন্ড আয়শা বা হচ্ছে আমার কাজিন ধাক্কা মারছে পিছন থেকে। আমি একদম জোরে দোলতে শুরু করছে, আমি ঠাস করে গেছি পুইরা। ছেড়ে নাই কিন্তু, আমি উল্টো দিক হয়ে পড়ে গেছি, মাথা নিচে পড়ছে। এই দোলনায় যেই খেলো টেলো একটু সাবধানে খেলো, বুঝছো? দেখো এই যে দোলনার যে গতিটা আছে, তুমি একটু জাস্ট খেয়াল করো। দেখো এই যে দোলনার যে গতিটা আছে, তখন এই যে এইটার সাথে দেখো গতিশীল হচ্ছে। একটা পর্যায়ে একটা দিকে একটা সময় এদিকে যাচ্ছে না, এদিকে কিন্তু যায়। দেখো আমরা যখন দোলনায় খেলি একটা সময় কিন্তু এইদিকে যায়, আবার তারপরে এই দেখো একদম লাস্ট পয়েন্টে যাওয়ার পরে আবার বিপরীত দিকে আসে না, এই দিকে আসে না, আসে কিন্তু বিপরীত দিকে কিন্তু আসে। এখন এই যে বিপরীত দিকে যে আসলো আবার ওইদিকে যে গেল, তার মানে কি গতি কি হচ্ছে? অর্ধেক সময় এই ডান দিকে গেছে, অর্ধেক সময় বাম দিকে গেছে। এমন কি গতিপথের অর্ধেক সময় যেদিকে গেছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। সো এই ধরনের গতিকে আমরা কি বলি? সরল স্পন্দন গতি বলি। এইটা বুঝছো কিনা আমাকে বলো, একটু বলো। এর সাথে দেখো আর একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। এখন এই এক্সাম্পলটা তোমার মজার সুন্দর একটা এক্সাম্পল। তুমি দেখো, তুমি কি কখনো
স্প্রিং দিয়ে খেলছো, স্প্রিং 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 দেখো না, স্প্রিং দেখো না, দেখছো আশা করি। তো এই যে স্প্রিং, এরকম ধরো একটা স্প্রিং আছে, স্প্রিং তো চিনো নাকি? আমি একটা ধরো একটা, হ্যাঁ থাক সমস্যা নেই, আমি একই দেখাচ্ছি। এই তোমার একটা স্প্রিং, এই যে এইটা ধরো তুমি একটা স্প্রিং, ঠিক আছে? এই যে একটা স্প্রিং পাইলাম আমরা। তাহলে এখন এই যে একটা স্প্রিং, এখন দেখো তো তুমি এই যে স্প্রিং, এই যে এটা কি আছে তোমার, এটাকে আমি আর একটা বানাইলাম, এটাকে আমি আর একটা বানাইলাম। এইটা হচ্ছে তোমার কি, স্থির, স্থির, ঠিক আছে? এখন স্থির। এখন আমি একটা জিনিস করলাম কি, এই স্থির যে স্প্রিংটা আছে, স্থির যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার সাথে একটা ভর লাগাইলাম। এই স্প্রিংটা আছে আর স্প্রিং এর সাথে একটা ভর লাগাই দিলাম, ধরো তোমার একটা ভর লাগাই দিলাম। এখন যখন ভর লাগাবো আমি স্প্রিংটায়, স্প্রিংটা নিচের দিকে চলে যাবে না? স্প্রিংটা নিচের দিকে যাবে, হ্যাঁ যাবে কিনা এটা বলো, যাবে কিনা? যাবে। কিন্তু নিচের দিকে যাবে, যখন যাওয়ার পরে দেখো স্প্রিংটা কি হবে, স্প্রিংটা ফার্স্ট অফ অল এই দেখো স্প্রিংটা কি হবে, এই দিকে যাবে না, এরকম হবে না, এরকম হবে কি না? হবে। কিন্তু স্প্রিংটা নিচের দিকে চলে যাবে। আবার যখন একদম নিচে চলে যাবে, একদম সর্বোচ্চ যখন নিচে যাবে, তখন হচ্ছে আবার স্প্রিংটা ধীরে ধীরে এইরকম হবে, এইরকম, 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 দুলতেই থাকবে না? বলতো দুলতে থাকবে কিনা, একটু বলো তো, দুলতে থাকবে কিনা এরকম? দুলতে থাকবে কিনা বলো? এরকম কিন্তু কি হবে, দুলতে থাকবে। এই যে একবার এরকম হচ্ছে, একবার এইরকম হচ্ছে, একবার এইরকম, একবার এইরকম, এইরকম, একবার এরকম। তার মানে কি, তোমার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকতেছে। তার মানে কি, একটা সময় এদিকে, একবার এই দিক গেছে, আবার এই দিক গেছে। তার মানে কি, গতিপথের অর্ধেক সময় নিচের দিকে, অর্ধেক সময় হচ্ছে উপর দিকে থাকতেছে। তার মানে এই সব গতিকে আমরা কি বলতে পারি? এই সব গতিকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। এটা কি তোমার সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। এন্ড সরল স্পন্দন গতি, ঠিক আছে, এইটা বুঝলাম, এইটা বুঝছো আশা করি, এটা বুঝছো। এরপর টপিকটা দেখে কি আছে আমাদের, এরপর টপিকটা হচ্ছে তোমার সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক। সরল সন্ধিত বস্তু, এই যে একটু আমরা একটা স্প্রিং দেখলাম, যে এরকম একটা স্প্রিং ছিল না, স্প্রিং ছিল, একটা এরকম ভর লাগানো ছিল। এটা কিন্তু সুন্দর একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ, একটা সুন্দর প্রমাণ চলে আসবে এখানে, বুঝছো? এটা আমাদের লাগবে, কিন্তু এটা কিন্তু লাগবে আমাদের। দেখো এই যে একটা স্প্রিং আছে না, এই যে একটা স্প্রিং, এই যে স্প্রিংটা থাকে এখানে। দেখো স্প্রিংটা এইরকম যখন আছে, এই স্প্রিংটা ধরো তোমার এই ভরটা ধরো নাই, ধরো ভরটা নাই, আমি কি করব, আমি এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা আছে, এই যে স্প্রিংটা আছে না, এই স্প্রিংটাকে আমি এইরকম এখানে রাখলাম, এখানে রাখলাম। একটা স্প্রিং আছে এইরকম, এইখানে একটা স্প্রিং আছে এইরকম, এইরকম, ঠিক আছে? এই স্প্রিংটা তুমি একটু জাস্ট খেয়াল করো। দেখো স্প্রিংটা আমি কি করবো, স্প্রিং এ আমি একটা বল প্রয়োগ করবো, স্প্রিং এ একটা বল প্রয়োগ করবো, এই যে এদিকে একটা বল প্রয়োগ করলাম, এফ একটা বল প্রয়োগ করলাম। মানে স্প্রিংটা দেখো, স্প্রিং এ তুমি যখন স্প্রিংটাকে ধরো আমরা টানতাছি, এদিকে টানতেছি, আমি এদিকে টানতেছি, তার মানে কি সরণ হচ্ছে তোমার এদিকে। স্প্রিং দেখো, স্প্রিং এর নিজস্ব যে বলটা আছে, স্প্রিং কে ধরে রাখতে চায় না নিজের দিকে, তুমি যখন টানতেছো ওইদিকে বিপরীত দিকে, স্প্রিং কিন্তু নিজে নিজে কিন্তু যে অবস্থায় আছে চেঞ্জ কি হতে চায়, হয়তো চায় না। তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো, এখন ধরো এই যে স্প্রিংটা এরকম আছে, ও কিন্তু এরকম থাকবে। ধরো আমি এটাকে এরকম ধরলাম, ধরে এরকম টানতেছি, মানে টানার পরে কি বস্তুর সরণটা এদিকে হচ্ছে না, হ্যাঁ এদিকে হচ্ছে, বাট স্প্রিং এর যে বল আছে এফ, সেটা এদিকে কাজ করতেছে না, হ্যাঁ ওইদিকে কাজ করতেছে, ওইদিকে কাজ করতেছে। তার মানে কি দেখো, এখানে আমরা লিখতে পারি না, এখানে যত বেশি তুমি টানবা তত বেশি বল প্রয়োগ করা লাগবে না, হে লাগবে। তার মানে কি এখানে আমরা দেখো লিখতে পারি হচ্ছে তোমার এফ সমানুপাতিক মাইনাস এক্স। মাইনাসটা কেন দিলাম, একটার দিক আর একটার বিপরীত দিকে, একটার দিক আর একটার বিপরীত দিকে, এটা বুঝছো কিনা বলো?
এইটা বুঝছো কিনা আমাকে বলো, এটা বুঝছো কিনা? এটা বুঝছো? এটা কিন্তু স্প্রিং বলের জন্য। এখানে দেখো, এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, স্প্রিং বল সব সময় স্প্রিং বল সব সময় সরণের সমানুপাতিক এবং সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ঠিক আছে না? এই কথাটা দেখো, এখানে যে আমরা বলটা পেলাম, বলটা কিন্তু এদিকে কাজ করতেছে, সরণটা এদিকে কাজ করতেছে। তার মানে কি একটা আর একটা সমানুপাতিক না? দেখো এই যে তুমি যদি মাইনাসটা বাদ দাও, একটা সমানুপাতিক, কারণ মাইনাসটা যদি তুমি থিঙ্ক করো বিপরীত দিকে বোঝায় না, একটা সমানুপাতিক, ঠিক আছে, বিপরীত দিক। একটা সমানুপাতিক ফার্স্ট হচ্ছে তোমার কি বিপরীতমুখী, একটা সমানুপাতিক এন্ড হচ্ছে তোমার বিপরীতমুখী। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এফ সমান আমরা কি জানি? এম এ না? এফ সমান হচ্ছে তোমার এম এ, এটা কিন্তু সবাই জানি। এফ সমান আমরা হচ্ছে এম এ লিখতে পারি, এটা সমস্যা নাই, এইটা সমস্যা নাই, ঠিক আছে? এফ সমান আমরা এম এ লিখতে পারি, ঠিক আছে? এফ সমান এম এ লিখতে পারি। এখন যদি আমরা এফ সমান এম এ লিখতে পারি, এন্ড দেখো এখানে আমরা তাহলে কি লিখতে পারি দেখো তো, তাহলে এই যে এটা থেকে দেখো, এই যে এটা থেকে দেখো তো আমরা লিখতে পারি না, এফ সমান বা এম এ ইকুয়াল হচ্ছে তোমার এম এ সমানুপাতিক মাইনাস এক্স। এখন দেখো সমানুপাতিক চিহ্নটা আমরা কি করব? উঠাই দিব। এর আগে কিন্তু আমি কয়েকবার বলছি, যদি সমানুপাতিক চিহ্নটা আমরা উঠাই দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, মানে এটা হচ্ছে তোমার এম এ ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস কে এক্স। এখানে কনস্ট্যান্টটা হচ্ছে তোমার কে, কনস্ট্যান্টটা কে, মানে এখানে যে তোমার এই যে এ আছে না, এই যে এ সমান আমরা লিখতে পারি হচ্ছে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আবার এ সমান আমরা লিখতে পারি হচ্ছে তোমার ওমেগা এক্স। এইটা যখন হচ্ছে তোমার সেম দিক হয় তখন এটা ইউজ করে, এই দুইটা কিন্তু ইউজ করা যায়। এখানে জাস্ট দিকের ভিন্নতা, এখানে জাস্ট দুইটা একই জিনিস, জাস্ট দিকের জাস্ট ভিন্নতা। এটা যখন সেম দিক, এটা কখন ইউজ করা যায়? সাম্যাবস্থার ধনাত্মক দিকে থাকলে, ধনাত্মক দিক, এটা তোমার জানা লাগবে না, এটা হচ্ছে তোমার সাম্যাবস্থার বিপরীত দিক, ঠিক আছে? এখানে দেখো তোমার বস্তুর বলটা যেদিকে, সরণটা তার বিপরীত দিকে, তার মানে কি কোনটা ইউজ করো? বিপরীত দিক যেটা আছে, তার মানে এখানে আমরা লিখতে পারি তোমার এম, তার মানে কি এ সমান লিখতে পারি হচ্ছে আমরা ওমেগা, সরি এখানে মাইনাস, এটা এ সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে তোমার কে এক্স। এখানে স্যার একটা মাইনাস আছে, দেখো এই যে এক্স কাটা যাচ্ছে, দুই পাশ থেকে মাইনাসে বাদ যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? এম ওমেগা স্কোয়ার কে লিখতে পারি, এতটুকু লিখতে পারি। এই দেখো এই যে পাইলাম, এখানে কি পাইছি আমরা? এখানে পাইছি হচ্ছে তোমার দেখো ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার কে বাই এম, কারণ এমটা দেখো এই পাশে কি ছিল? গুণ আকারে ছিল, এই পাশে যা ভাগ আকারে যাবে। ওমেগা সমান আমরা কি লিখতে পারি দেখো তো? ওমেগা সমান লিখতে পারি হচ্ছে তোমার রুট কে এম, এন্ড তোমার ওমেগা সমান লিখতে পারি হচ্ছে আমরা 2 পাই টি এন্ড রুট কে এম। এটা কিন্তু সূত্র, ওমেগা সমান 2 পাই টি, এটা কিন্তু সূত্র। আমি সূত্রগুলো তোমাকে কিন্তু সাইডে লিখে দিচ্ছি। ওমেগা সমান হচ্ছে তোমার 2 পাই টি বা টি সমান 2 পাই ওমেগা। এই সূত্রগুলো কিন্তু লাগবে আমাদের, এই সূত্রগুলো একটু লিখে রাও, এই সূত্রগুলো আমাদের লাগবে, ঠিক আছে? এতটুকু হয়েছে। দেখো এইখানে আমরা এই যে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে টি বা পর্যায়কাল বের করা, সরল স্পন্দন গতির পর্যায়কাল বের করা। এখন এইটাকে আমি একটু কপি করি, ঠিক আছে? এখানে আমাদের লক্ষ্য হচ্ছে টি বের করা। এখানে আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে তোমার টি বের করা। এখন তুমি জাস্ট কি করবা?
এখন জাস্ট কি করবো আমি, কি রে ভাই, তাহলে ওমেগার সমান আমরা কি পাইছি, দেখো আমরা পাইছি হচ্ছে তোমার 2π/t সমান k/m, রুট k/m। আমাদের লক্ষ্য এখন কি, আমরা কি করব, টিটা বের করব, টিটা আমরা বের করব। এখন দেখো আমরা বোধ পাশকে হচ্ছে উল্টাই দেই, তাহলে দেখো এটাকে আমরা কি করলাম, t/2π, তাহলে এটা কি হচ্ছে তোমার m/k হওয়া যাবে, রুট m/k, বোধ পাশকে উল্টাই দিছে। আমাদের লক্ষ্য কি টি বের করা না, সুতরাং টি সমান কি লিখতে পারি, 2π, তাহলে হচ্ছে তোমার m/k। একটা কি, এটা তোমার কি সরল স্পন্দন গতিসম্পন্ন বস্তুর পর্যায়কাল, এটা কি তোমার সরল স্পন্দন গতি সম্পন্ন বস্তুর পর্যায়কাল, ঠিক আছে, সরল স্পন্দন গতিসম্পন্ন বস্তুর পর্যায়কাল। এইখানে এমটা হচ্ছে তোমার ভর, এমটা হচ্ছে তোমার ভর, আর কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আর এখানে এম দ্বারা কি কোন বরকে বোঝানো হয়, তোমার এই যে একটা স্প্রিং এর সাথে যে ছোট বর যে দুলানো হয়, স্প্রিং এর সাথে যে স্প্রিং এর সাথে ঝোলানো ভর, স্প্রিং এর সাথে ঝোলানো ছোট্ট একটা ভর ঝুলাইছিলাম না আমরা, ওই ভরটা এইটা। তাহলে টি এর আরেকটা সূত্র আছে তোমার, সেটা হচ্ছে তোমার 2π তোমার LG, 2π LG, এই দুইটা সূত্র মনে রাখবা। এখন এই দুইটা সূত্র মনে রাখবা, সাথে সাথে আমি তোমাদের দেখাচ্ছি 2π LG এইটা, and 2π LG এর ব্যাপারটা আছে যেটা, এখানে ববের একটু ব্যাপার স্যাপার আছে। এখানে দেখো 2π LG যেটা আছে, এখানে ববের একটু ব্যাপার স্যাপার আছে, কিসের, ভবের। এখন 2π LG যেটা আমরা বসাচ্ছি না, ধরো এইটা সাধারণত আমাদের এই যে এরকম একটা বস্তু, এইরকম একটা বস্তু, এন্ড এইরকম, এই যে একটা বস্তু, এরকম একটা বস্তু, এই যে দেখো এইখানে তোমার এল যেটা আছে, এই যে তোমার এইখান থেকে এই টোটাল টুকু হচ্ছে তোমার এল, বড় হাতের এল, টোটাল টুকু তোমার কি হচ্ছে এল। তার মানে কি এখানে এল যেটা আছে, এখানে এল সমান আমরা লিখতে পারি হচ্ছে এল প্লাস, আর এলটা হচ্ছে তোমার এইটার দৈর্ঘ্য, আর আরটা হচ্ছে তোমার ওই যে ভব যেটা আছে, ভবের দৈর্ঘ্য। তার মানে কি এল হচ্ছে তোমার ওই যে তোমার যে বস্তুর যে দৈর্ঘ্য আছে, ওই যে তোমার এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর আরটা হচ্ছে তোমার বস্তু ব্যাসার্ধ। আর এখানে যেটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এই দুইটা সূত্র তুমি মনে রাখবা। পর্যায়কালে আমরা দুইটা সূত্র পাইছি, পর্যায়কালে কয়টা সূত্র পাইছি, দুইটা সূত্র। আমি আবার নেক্সট পেজে আবার একটু লিখে দিচ্ছি, দেখো সরল স্পন্দন গতি সম্পন্ন বস্তুর পর্যায়কাল, এই সূত্রগুলো একটু মনে রেখো, আমাদের লাগবে, বুঝছো, এগুলো আমাদের লাগবে, কাজে লাগবে। তরঙ্গ একটা চ্যাপ্টার ছিল, এটাই তো আমরা সেটাই তো করতেছি, তরঙ্গ। এবং হচ্ছে দেখো এখানে কি পাইছি, টি সমান তোমার 2π MK পাইছি, আর একটা হচ্ছে টি সমান হচ্ছে তোমার 2π LG। এই দুইটা সূত্র তুমি খুব সুন্দর করে মনে রেখো, ঠিক আছে, পারবো না, এই যে ওকে, এতটুকু শেষ, এতটুকু বুঝছো আশা করি। এরপরে দেখো তোমার সরল সন্ধিত স্পন্দনের উদাহরণ। তুমি চারপাশে তাকালে সরল সন্ধিত বস্তু কোনগুলা সেগুলো একটু দেখো। এটা কিন্তু সরল হয়, যে এটা কিন্তু সরল সন্ধিত স্পন্দনের একটু এক্সাম্পল গুলো দেখো, আমার সাথে একটু জাস্ট লিখে ফেলো। এটা হচ্ছে তোমার MCQ এর জন্য কাজে লাগবে।
এক্সাম্পল, সরল চিন্তিত বস্তুর এক্সাম্পল যদি তুমি দেখো, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে তোমার কম্পমান সুরশলাকার গতি, কম্পমান সুর শলাকার গতি। ফার্স্ট অফ অল কি তোমার কম্পমান সুর শলাকার গতি, এন্ড সেকেন্ড যেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে অল্প বিস্তারে দোলমান কোনো অল্প বিস্তারে দোলায়মান কোনো সরল দোলক। এখানে কি একটা কন্ডিশন আছে তোমার, অল্প যখন হচ্ছে কোণে যখন কোনো একটা বস্তু দোলতে থাকবে তখন তাকে আমরা কি বলতে পারি, সরল স্পন্দন গতি বলতে পারি। কম্পমান বস্তুর সুর শলাকা যেটা আছে, কি রে ভাই কই গেল, ওকে এই যে ওকে। এর সাথে যেটা আছে, এর সাথে সাথে আরো দুই একটা উদাহরণ লিখো, সেটা হচ্ছে তোমার তাপ ইঞ্জিন সিলিন্ডারের পিস্টনের গতি। তাপ ইঞ্জিন আসলে আমরা হচ্ছে সিলিন্ডার গুলো দেখি বা হচ্ছে বিভিন্ন মেশিন দেখি, তোমরা দেখবো হচ্ছে তোমার একটা জিনিস আছে এরকম, একটা জিনিস আছে এর ভিতরে তুমি দেখবো হচ্ছে তোমার এখানে তোমার যে ইয়াটা আছে, তোমার কি চলে পিস্টনটা আছে, পিস্টনটা হচ্ছে তোমার ধাক্কা দিতে থাকে বারবার, মানে একই ধাক্কা দেওয়ার সময় একবার এদিকে যায় একবার এদিকে আসে, একবার এদিকে যায় একবার এদিকে আসে, একবার এদিকে যায় একবার এদিকে আসে। তার মানে কি তোমার হচ্ছে পিস্টনের গতি। এই এক্সাম্পল গুলো কিন্তু মনে রেখো, এক্সাম্পল গুলো কিন্তু খুব খুব জরুরি। পিস্টন গতি 4 নম্বর হচ্ছে তোমার, 4 নম্বর হচ্ছে কোন স্প্রিং এর সাথে কোনো ভর ঝুলালে তার গতি, বুঝছো? স্প্রিং সাথে যদি কোনো একটা ছোট মোটো বর ঝুলাই দেই, দেন ওই যে একটা গতি অর্জন করবে না স্প্রিংটা, হ্যাঁ করবে। একটু আগে আমরা কিন্তু দেখছিলাম, ওই যে গতিটা অর্জন করলো ওইটা হচ্ছে তোমার সরল সন্ধিত স্পন্দনের একটা এক্সাম্পল। সরল সন্ধিত গতির একটা হচ্ছে এক্সাম্পল হবে, বুঝছো? এটা কি কি? ফার্স্টে হচ্ছে তোমার কম্পমান সুরশলাকার গতি, কম্পমান সুরশলাকা, এন্ড সেকেন্ড হচ্ছে তোমার অল্প বিস্তারে দোলায়মান কোনো সরল দোলক, এন্ড থার্ড হচ্ছে তোমার পিস্টনের গতি, এন্ড স্প্রিং এর সাথে কোনো বস্তু ঝুলালে তার গতি। এই 4টা জিনিস মনে থাকবে কিনা বলো? থাকবে আশা করি। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য। এখন সরল সন্ধিত স্পন্দনের যদি বৈশিষ্ট্য দেখতে চাও, ফার্স্ট অফ অল আমরা একটু আগে দেখছিলাম, দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে তোমার এক প্রকার পর্যায়বৃত্ত গতি। ফার্স্টে যেটা, এটা হচ্ছে তোমার এটি হয়ে গেছে না, এটি পর্যায়বৃত্ত গতির অংশ। তার মানে কি, এটা হচ্ছে অনকাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, একটা বললাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এর গতিপথ দেখো, তার মানে কি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা বস্তুর গতিপথ যেরকম হবে, সরল সন্ধিত বস্তুর গতিপথ সেরকম হবে। তার মানে কি তোমার এর গতি তোমার, আমরা কি দেখছিলাম, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু তোমার সরল রেখা চলতে পারে, এর গতি সরল রৈখিক, এর গতি তোমার সরল রৈখিক, দেন হচ্ছে তোমার আর কি সরল রৈখিক, এর গতি তোমার কি হয়, এর গতি তোমার হচ্ছে সরল রৈখিক হয়। এটা কিন্তু তোমার
সব সময়ের জন্য। এটা কিন্তু তোমার সরলরৈখিক হয়, সরস্পন্দন গতি কিন্তু গতিটা হচ্ছে তোমার সবসময় সরলরৈখিক হয়। বাট পর্যাবৃত্ত গতি কিন্তু আমরা কয়েক রকমের দেখছিলাম, গতিটা দেখছিলাম, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। বাট তোমার সরলরৈখিক যেটা তোমার হচ্ছে সরল স্পন্দন যেটা, সেটা শুধু সরলরৈখিক হবে। এর সাথে সাথে আর কি লিখতে পারি? এর সাথে সাথে লিখতে পারি যে ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখ। এর ত্বরণ নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আর তার সাথে এখানে তোমার আরেকটা জিনিস দেখছিলাম, ত্বরণের মান সব সময় সরণের সমানুপাতিক এবং কি ছিল? সরণের সমানুপাতিক এবং হচ্ছে তোমার বিপরীতমুখী ছিল। কেমন ছিল? বিপরীত। এটা কি বুঝছো? এইটা দেখো, লাস্ট যে পয়েন্টটা আছে এটা একটু জাস্ট খেয়াল করো। তুমি একটা জিনিস খেয়াল করো, একটু আগে আমরা ওইখানে দেখছিলাম কি এফ সমানুপাতিক এক্স মাইনাস এক্স। এখানে এফ সমান লিখতে পারি না আমরা হচ্ছে এম এ, এটাকে লিখতে পারি না এম এ সমানুপাতিক মাইনাস এক্স। তার মানে কি এমটা কি তোমার কনস্ট্যান্ট না? এমটাকে কনস্ট্যান্ট যেহেতু, এখন কনস্ট্যান্টকে যদি আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্ন ভিতরে দিয়ে দিতে পারি, তার মানে আমরা কি লিখতে পারি? এ সমানুপাতিক মাইনাস এক্স। তার মানে কি দেখো, ত্বরণটা হচ্ছে তোমার সরণের সমানুপাতিক এবং হচ্ছে তোমার বিপরীতমুখী। এই যে এটা ত্বরণটা কি হচ্ছে তোমার সরণের সমানুপাতিক এবং হচ্ছে তোমার বিপরীতমুখী। এইটুক বুঝছো কেন বলো? দেখো ফার্স্টে কি তোমার এটি পর্যাবৃত্ত গতির অংশ। এই যে আমরা যখন সংজ্ঞা দেখছিলাম তখন এটা দেখছিলাম, এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতির হচ্ছে একটা অংশ। এই যে দেখো এখানে পর্যাবৃত্ত গতি সম্পন্ন, যখন আমরা হচ্ছে সরল সন্ধিত গতি দেখছি, এখানে একটা কথা তোমার বলাই ছিল, এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে হবে। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কি হওয়া লাগবে? হতে হবে। ওকে, এটুকু গেল। পরের পয়েন্টটা কি ছিল তোমার? আরেকটা ছিল তোমার এর গতি সরলরৈখিক। এর গতি তোমার সবসময় সরলরৈখিক হবে, এটাও তোমার মনে রাখা লাগবে। এটা হচ্ছে এইটা গেল। কি তোমার ত্বরণ নির্দিষ্ট বিন্দুর অভিমুখ। এই যে ত্বরণটা আছে, এর বিন্দু ত্বরণ তুমি আমি একটা তোমাকে চিত্র আঁকায় দেখা। এই যে এইরকম যদি একটা বস্তু থাকে, এই যে দেখবা এখানে তোমার হচ্ছে বস্তুর বেগ বি হচ্ছে তোমার 0, আর এখানে তোমার হচ্ছে কি বি হচ্ছে তোমার ম্যাক্সিমাম, মানে এখানে এ তোমার হচ্ছে ম্যাক্স। তেমন কি বস্তুর ত্বরণটা সবসময় এই পয়েন্টগামী হয়, বুঝছো? যত দূরে যাবে তুমি, মানে সরণ যত বেশি হবে বস্তুর ত্বরণটা বেশি হবে। তার মানে কি তোমার সরণ যেদিকে হবে ত্বরণটা এদিকে হবে। সো তোমার সরণ যেহেতু একমুখী, সো তোমার ত্বরণটা কি হবে? একমুখী হবে। এই ব্যাপারটা বুঝছো কিনা? ওকে, এন্ড দেখো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। তোমাদের মোটামুটি কি পড়াইছি দেখো। ফার্স্টে আমরা আজকে দেখে নিছি এই চ্যাপ্টারটা আমাদের কি পড়া লাগবে, এন্ড তারপর দেখছি তোমার পর্যাবৃত্ত গতি কাকে বলে, সরল স্পন্দন গতিটা কাকে বলে, কি দেখছি তোমার সরল স্পন্দন গতি কাকে বলে, এন্ড এখানে 2-4টা এক্সাম্পল দেখছি, এন্ড হচ্ছে তোমার পর্যায়কালের দুইটা সূত্র হচ্ছে আমরা বের করছি। এন্ড ওই সূত্র দুটো কি কি ছিল এই দেখো। এই সূত্র দুটো আমি বলছি তুমি একটু মুখস্থ করে ফেলাইও। এটা হচ্ছে তুমি একটু মুখস্থ করো, খুব একটু কষ্ট হলে মুখস্থ করে ফেলাইও। এন্ড প্রমাণটা তো আমি দেখাইছি, এন্ড সাথে সাথে এক্সাম্পল দেখছি। এন্ড এর পরের চ্যাপ্টার গুলো বা পরের ক্লাসগুলোয় আমরা তরঙ্গের মেইন যে পার্টটা আছে ওইখানে চলে যাবো। তরঙ্গের মেইন পার্টে আমরা চলে যাবো এর পরের ক্লাসে। আশা করি প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবা, নোট করবা। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।